জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় আজ। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। উন্নয়ন বাজেটের অপচয়ে কাঙ্ক্ষিত সুফল পায় না জনগণ। অর্থ ঢোকে একটি গোষ্ঠীর পকেটে, কঠোর নজরদারির তাগিদ। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে আজ। শনিবার বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। না ঘটতো তাহলে ব্যারিস্টার আরমানদেরকে প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াত ইসলামীর করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। 2009 সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের এক সময়কার সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ এবং সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সবশেষ 2018 সালের অক্টোবরে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। জাতীয় পার্টি পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তাই ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মহানগর বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। পরে ঘটনাস্থলে পৌঁছান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাত 12:30 রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় হঠাৎ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সেনাবাহিনী। এরপরই তলব করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজুন নবী ডনকেও। বৈষম্য বিরোধী ও বিএনপি নেতারা জানান, মূলত জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সেনাবাহিনী
সেনাবাহিনী এই জিজ্ঞাসাবাদ। হামলা করেছে, ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো, আর একজনের নাম বলছেন। আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ খবরে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করছে জাতীয় পার্টি, তাই কোনো ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখতে হবে। অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করবে। এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে। ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ আছে তাদের দলে, যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেনাবাহিনীর কথা ছিল, তারা অভিজ্ঞতা বোধ করেছেন এবং কথা দিয়েছেন আগামীকালকে তাদেরকে হাজির করবে। গত 29 মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। সময় সংবাদ, রংপুর। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত 12:15 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে শনিবার জাপানের স্থানীয় সময় সকাল 11:20 টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। তার জাপান সফরে 2 দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষানাবন্দ ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামে। এই গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত, অর্থাৎ এই যে আজকে রোববার, শনিবার দিবাগত রাত 2টার দিকে। এই যে আমার সামনে যে বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে গিয়ে রিয়াজউদ্দিনের বাড়ি, এবং এই বাড়িটার ঠিক পিছনে একটি পাহাড় আছে, একটি টিলা, ছোট একটি টিলা। সেই টিলার একটি অংশ ধসে এই বাড়ির উপর পড়ে যায়, এবং বাড়ির 2টি রুম কক্ষ রয়েছে, পিছনের দিকে একটা, সামনের কক্ষে একটা। রিয়াজউদ্দিনের 2টি স্ত্রী রয়েছে, সামনের কক্ষে ছিলেন প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ছিলেন ভিতরের কক্ষে, এবং 2টি সন্তান নিয়ে, একটি 14 বছরের মেয়ে এবং 8 বছরের ছেলে। এবং এই ছেলে এবং মেয়ে সহ এই স্বামী স্ত্রী রিয়াজউদ্দিন, তার স্ত্রী এই মাটি চাপায় মারা গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই কক্ষটির উপরে পুরো টিলা ধসে পড়ে, এবং সেই কক্ষটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই কক্ষটিতেই তারা রাতে ছিলেন, এবং রাত 2টার সময় ঘটনার পরপরই এলাকাবাসী এসে উদ্ধার তৎপরতা চালায়, এবং চালানোর পরে প্রাথমিকভাবে 2 জনকে উদ্ধার করা হয়। পরবর্তীতে সকালে এসে, ভোরে এসে সেনা বাহিনী এবং ফায়ার ব্রিগেড এসে উদ্ধার কাজে যোগ দেন। সিলেট সেনানিবাসের 17 পদাতিকের সদস্যরা এসে এই উদ্ধার তৎপরতা চালায়, এবং এই কিছু সময় আগে, এখন থেকে 5-7 মিনিটে আগে, যে রিয়াজউদ্দিনের লাশ তারা উদ্ধার করে, এবং উদ্ধার করে এখান থেকে নিয়ে যায়। সবকিছু মিলে বলা যায় এই গ্রামে, যে গোলাপগঞ্জ পুরো উপজেলাটি পাহাড় এবং টিলা বেষ্টিত, ও টিলা এবং পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি না করার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যাদের প্রত্যেক বাড়ি আছে, যাদের ঘরবাড়ি আছে, তারা ছেড়ে যাননি, যার কারণে এই দুর্ঘটনা, এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। একই পরিবারের স্বামী স্ত্রী, 2টি সন্তান মারা গিয়েছে, এবং এখন যে ফায়ার ব্রিগেড এবং সেনাবাহিনী সদস্যরা আছে, তারা উদ্ধার তৎপরতার শেষ করেছে, এবং তারা ফিরে গিয়েছে এই বাড়ি থেকে। এবং সবকিছু মিলে বলা যায় এলাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। কারণ এই যে রিয়াজউদ্দিন, তার প্রথম স্ত্রীর সন্তান রয়েছে, তার বড় ছেলে ঢাকা
ঢাকা ছিলেন। কিছু সময় আগে এই খবর পেয়ে তারা ঢাকা থেকে ছুটে আসে এবং এসে কিছু সময় আগে এই বাড়িতে আসেন। আমরা দেখেছি এই এলাকার যারা এলাকার চেয়ারম্যান আছেন এবং উদ্ধার তৎপরতা তিনি চালিয়েছেন। সেই রাত 2টার পর থেকে ঘটনা শোনার পর থেকে এলাকার ইউপি সদস্যরা, এলাকার গ্রামবাসী সবাই মিলে এই উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি হচ্ছে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে এবং 153 মিলিমিটার, মাত্র 2-2.5 ঘন্টা 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে এবং গত 2 দিনের বৃষ্টির কারণে এই পাহাড় এই ধসের ঘটনা ঘটেছে। স্থানীয়রা এমনটাই বলছে। মোটামুটি এই ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামের যে পাহাড় ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। সকালের সময় আরো থাকছে। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হয়েছে 28 লাখ টাকা, নজর কেড়েছে 25 লাখ টাকার গরুও। কোরবানির পশুর হাটে শেষ 3 দিনে বেচাকেনা বাড়ার আশা। জ্বালানি তেলের দাম মে মাসে কমানোর পর জুন মাসের জন্য ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমিয়েছে সরকার, তবে বেড়েছে কেরোসিনের দাম। শনিবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্দেশনা অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 2 টাকা কমিয়ে 102 টাকা, অকটেন 125 টাকা থেকে 3 টাকা কমিয়ে 122 টাকা, পেট্রোলের দাম 121 টাকা থেকে 3 টাকা কমিয়ে 118 টাকা, কেরোসিনের দাম 104 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে 114 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর। এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা, অকটেন ও পেট্রোলের দাম 1 টাকা করে কমিয়ে যথাক্রমে 125 টাকা এবং পেট্রোল 121 টাকা নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাল দরিয়ামে ঢাল, প্রবাদটি যেন মিলে যায় উন্নয়ন ব্যয়। সরকার বরাদ্দ দিতে কার্পণ্য না করলেও বাস্তবায়নকারীদের যোগসাজশে অপচয় যেন নির্ধারিত। এতে ওই গোষ্ঠীর পকেটে ঢোকে অর্থ, সুফল থেকে বঞ্চিত হয় জনগণ। আবারও বরাদ্দ দেয় সরকার। এভাবে চলছে বছরের পর বছর। বিশ্লেষকরা বলছেন এতে বাড়ছে খরচ ও ঋণের বোঝা। টেকসই উন্নয়নে বদলাতে হবে এই সংস্কৃতি। বিস্তারিত সানবীর রূপলের রিপোর্টে। বাজেটের আকার বাড়ার সঙ্গে বাড়ছে উন্নয়ন ব্যয়। 1972 সালে 786 কোটি টাকার বাজেট এখন প্রায় 8 লাখ কোটি টাকায় ঠেকেছে। উন্নয়ন ব্যয় বেড়ে 3 লাখ কোটি টাকা ছুঁই করছে, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2 থেকে 2.5 লাখ কোটি টাকা। এই বরাদ্দের অর্থ প্রতি বছর ব্যয় হয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। তবে অপ্রয়োজনীয় বরাদ্দ, অর্থের অপচয় ও টেকসই কাজ না হওয়ার অভিযোগ হরহামেশা। প্রবাদে আছে সরকার কামাল, দরিয়ামে ঢাল। এসব নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? যে কোনো সরকারি স্থাপনা হোক, সেটা রোড হোক কিংবা আপনার যে কোনো জিনিস হোক, এটা যদি সঠিকভাবে তদারকি করা হয় তাহলে আমার মনে হয় অনিয়ম বা দুর্নীতিটা অনেকটাই কমে আসবে। শুনি বাজেট হয়, কিন্তু কাজ যে কে করবে এরকম কোনো উদ্যোক্তা কেউ নাই। এই রুটটা যখন 4বার কস্টিং করছে, একবারের টাকা দিয়ে একবার যদি পারফেক্টলিভাবে করতো তাহলে ওই 4 জায়গাটা টাকা অন্য খায় বেগে কাজ করতে পারতো। তাদের কথার রেশ ধরে একটি ধারণা দেয়া যাক। ধরি 5 বছর টেকসই হবে এমন সড়ক তৈরিতে বাজেটের বরাদ্দ 100 টাকা, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে 30 টাকায় অনিয়ম, অপচয় হলো। ফলে নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে না পারায় 3 বছরেই সড়কটি সংস্কারের প্রয়োজন। এতে সড়কটির মেয়াদ শেষের আগেই আবারও বরাদ্দ দিতে হলো। বাড়লো খরচ, বাড়লো উন্নয়ন বাজেট। সুবিধাভোগী হলো নির্দিষ্ট কিছু গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন জনগণের করের টাকার টেকসই ব্যবহার করা গেলে দেশ এগিয়ে যেত আরো অনেক দূর। যে ধরনের মালামাল উপাদান প্রকল্প, বিশেষ অবকাঠামোমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহৃত হওয়ার কথা, যেগুলো অঙ্গীকার করা হয়েছে, সেগুলো ব্যবহৃত হচ্ছে না। পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সুদৃঢ় করতে পারলে এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই শুদ্ধাচার বা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে এবং সেই সুযোগটা সৃষ্টি করতে হবে, জনগণ যেন চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো দেখেছি যে কিভাবে 100 কোটি টাকার প্রজেক্ট এটা 500 কোটি টাকায় ব্যয় করেছে। এটা তো জনগণের কর দিয়ে যে টাকাটা আসে সেটা থেকে আমাদের করতে হয়, অথবা ঋণ নিয়ে করতে হয়। এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু জনগণেরই ঘাড়ে এসে পড়ছে। এটা সাশ্রয়ীভাবে সুশাসনের সাথে ব্যয় করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পারলে আমরা কিন্তু
কম টাকা দিয়েও আমরা অনেক বেশি কাজ করতে পারবো। অপচয় অনিয়ম কমাতে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলছেন, নতুন অর্থ বছরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে, কোনো উইশ লিস্ট থাকবে না, কথার ফুলদুরি থাকবে না। 2025-26 অর্থ বছরে 1142টি প্রকল্প নিয়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। টিআইবির এক গবেষণায় দেখা যায় যে সরকারি প্রকল্পের বরাদ্দের প্রায় 27%ই অনিয়ম দুর্নীতির কারণে অপচয় হচ্ছে। অর্থাৎ 100 টাকা বাজেট বরাদ্দের ক্ষেত্রে 27 টাকায় অপচয়, মোট বরাদ্দের প্রায় 1/3। এই অপচয় যদি না হতো তাহলে হয়তো বাজেটের টেকসই বাস্তবায়ন করা সম্ভব হতো এবং প্রকল্পগুলো যেমন টেকসই হতো, সরকারও নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে পারতেন, যার সুফল পেত সাধারণ মানুষ এবং সরকার, এবং মোটা দাগে দেশ উপকৃত হতো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সব সদস্যকে সঙ্গে নিয়ে পোশাক শিল্পের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি দিলেন বিজিএমইএ নির্বাচনে জয়ী প্যানেল ফোরামের লিডার মাহমুদ হাসান খান বাবু। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়ী প্রার্থীরা জানান, নতুন বাজার খুঁজে রফতানি আয় বাড়ানোর কৌশল নিয়ে কাজ করতে চান তারা, যেন বেতন বোনাস নিয়ে সমস্যায় পড়তে না হয় শ্রমিকদের। জয়ের পথে একটু একটু করে এগিয়ে যেতেই এমন উল্লাস আর স্লোগানে মাতেন দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনী জয়ী প্যানেল ফোরামের প্রার্থী, সমর্থক, ভোটাররা। শনিবার সকালে শুরু হয় এবারের ভোট যুদ্ধে জয় পেয়েছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। ভোট গণনা শেষে 35 পদের মধ্যে ফোরামের দখলে আসে 31টি। জয়ী সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান কিভাবে বাড়ানো হবে রপ্তানি বাজার আর শ্রমিকদের দেয়া হবে সুরক্ষা, সেই পরিকল্পনার কথা। আমরা শুধুমাত্র ইউএস বা ইউরোপের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, বাট এই দুইটার বাইরে যে কত মার্কেট অ্যাভেলেবল, ইনক্লুডিং সাউথ আমেরিকা বলেন, কোরিয়া বলেন, লট অফ মার্কেটস টু বি এক্সপ্লোরড। ইমিডিয়েট প্ল্যান হচ্ছে আমাদের সামনে যে ঈদ আছে, এই ঈদে আমাদের বেতন, বোনাস এবং ইত্যাদি বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি মনে করি অতীতে যেভাবে আমরা এই জিনিসটাকে সফলভাবে একটা সমাপ্তি টেনেছিলাম, এবছর ঈদের সময় তাই হবে। এ সময় ফোরামের প্যানেল লিডার দিলেন সম্মিলিতভাবে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব, শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব, এবং সামনে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু আছে, এখানে ট্যারিফ ইস্যু আছে, এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব। পোশাক শিল্প হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি, সুতরাং এখানে আমরা যদি একসাথে কাজ করি আমরা ভালো করব, দেশের ইকোনমি ভালো হবে। এবার বিজিএমইএ নির্বাচনে ঢাকা চট্টগ্রাম মিলে মোট ভোটার ছিলেন 1864 জন। এর মধ্যে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন 1631 জন। একসাথে কাজ করতে চাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা। কোরবানির পশুর হাটে নজর কেড়েছে 25 লাখ টাকার বড় গরুও, আর 3 থেকে 4 লাখ টাকায় মিলছে মহিষ। তবে এখন অনেকটাই ক্রেতা শূন্য হাট। যারা আসছেন তারা দাম যাচাই বাছাই করেই ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন সাধ্যের সমন্বয়ের চেষ্টা করছেন তারা। সোহরাব হোসেন সম্রাটের ক্যামেরায় সাদিকুর রহমানের রিপোর্ট। কোরবানির জন্য উটের প্রতি বরাবরই আগ্রহ থাকে ঢাকার বিত্তবানদের। এবারও মরুর জাহাজ নামে পরিচিত এই পশুর দেখা মিলল গাবতলী পশুর হাটে। ঈদুল আজহা সামনে রেখে পশুর হাট না জমলেও উট ঘিরে আগ্রহের কমতি নেই ক্রেতা ও দর্শনার্থীদের। কেনা হোক বা না হোক, কেউ কেউ ছবি তুলছেন উটের সঙ্গে। বিক্রেতারা বলছেন চাহিদা থাকায় গাবতলী হাটে উটের সংখ্যা বাড়ছে, আনা হচ্ছে দুম্বাও। এবার উটের দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা। দুম্বা দেখলাম, উট দেখলাম, আরো বিভিন্ন বড় বড় গরু দেখলাম। একটা ঈদের আনন্দ তৈরি হয়ে গেছে হাটে। 3 তারিখ পরে তো মানে বাজারটা বেচা কিনে ভালো হবে। উট দুম্বার পাশাপাশি কোরবানির পশুর হাটে বাড়তি আকর্ষণ বিভিন্ন নামের বড় বড় গরু। এখানে 2 থেকে 2.5 লাখ টাকার গরুর চাহিদাই বেশি। তবে এই বিশাল আকৃতির 2টি গরু, যাদের নাম ভাগ্যরাজ এবং যুবরাজ, তাদের দাম হাঁকানো হচ্ছে সর্বোচ্চ 25 লাখ করে 50 লাখ টাকা। 4 বছর থেকে পালিচ্ছি, গাবতলী হাটে বিক্রি করতে নিয়ে এসেছি। 25 লাখ দাম চাচ্ছি। 2-2.5 লাখ টাকার গরুটা বেশি চলতেছে, আর ছোট ছোট ফ্যামিলির 1-1.5 লাখের ভিতরে কিনে নিতে আছে।
কোরবানির হাটে গরু ছাগল ছাড়াও চাহিদা বাড়ছে মহিষেরও। বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার পশুর দাম বেশি। ওরা ইচ্ছা মতো দাম চাচ্ছে আর কি, এখনো গরু ওই পরিমাণে আসে নাই, তো বোঝা যাচ্ছে না আসলে কিরকম হবে আর কি। অন গরু ওটা নাই, পুরো আট ওই খালি 4 ভাগের 1 ভাগ ভরছে, আরো 3 ভাগ খালি আছে। পশুর সুস্থতায় হাটে মেডিকেল টিম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহ বিভাগের পশুর হাটগুলো। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে পৌঁছে যাচ্ছেন খামারি ও ব্যাপারীরা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। তবে শেষ 3 দিনে বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওবায়দুল হকের রিপোর্ট। একের পর এক পিকআপে করে আসছে কোরবানির গরু। দুপুরের আগেই বিভিন্ন হাটে পৌঁছে যাচ্ছেন খামারি ও ব্যাপারীরা। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহের কোরবানির পশুর হাটগুলো। পছন্দের শীর্ষে মাঝারি আকারের গরু। বৈরী আবহাওয়া কিছুটা বিঘ্ন ঘটালেও থেমে নেই ক্রেতাদের আগমন। মাঝারি যে গরুগুলো, এগুলাই আমরা 60 থেকে 1,20,000-এর মধ্যে গরুগুলো বেশি বেচাকিনি হবে। বাজার অনুযায়ী গরুর দাম অনেকটা কম আছে, আবহাওয়া তো খারাপ, এজন্য আরো কম কইতেছে দাম। বিভাগের অন্য জেলা শেরপুর, জামালপুর ও নেত্রকোনার হাটগুলোতেও বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। হাটে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান আয়োজকরা। গরুর দাম হইতেছে 2,20,000, দাম করতেছে 1,70,000। গরুর বাজার সহনীয় পর্যায়ে ক্রেতারা কিনতে পারবে। খাদ্যর দাম বেশি, অনেক পরিশ্রম, কৃষকেরও লাভ হয় না। যারা গরু ক্রয় করার জন্য ব্যাপারী আসবে, তাদের নিরাপত্তার স্বার্থে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারির কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ক্রেতার চাহিদা মতো আমরা গরু কেনার পরে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেই, কেনার আগেও আমরা পরীক্ষা করি। আর যেগুলো গাভী গরু আছে, প্রেগন্যান্সি টেস্ট, গর্ভ পরীক্ষা যেটা, এটাও করা হয়। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে এবং আমাদের দেশের খামারিরা তাদের উৎপাদিত পণ্যের যে সঠিক মূল্য পায়, সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এবছর ঈদুল আজহায় ময়মনসিংহে 159টি, শেরপুরে 41টি, নেত্রকোনায় 164টি এবং জামালপুরে 60টি স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে। আর প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ময়মনসিংহ বিভাগে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5,70,813টি পশু। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভালো নেই সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। একদিকে বন্ধ পর্যটন ব্যবসা, অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে বন্ধ সাগরে মাছ শিকার। তার উপর বৈরী আবহাওয়া, যাতায়াত করছে না যাত্রী বা খাদ্য পণ্যবাহী কোনো ট্রলার। এতে বন্ধ আয়, চরম অর্থ কষ্টে দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। হাতে নেই কাজ, তাই কেউ বসে আছেন সাগর পাড়ে, কেউ জেটিতে অথবা দোকানে পার করছেন অলস সময়। সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপের বাসিন্দাদের আয়ের উৎস হচ্ছে পর্যটন ব্যবসা আর সাগরে মাছ আহরণ। কিন্তু আয়ের দুটি উৎসই এখন বন্ধ। 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপে নিষিদ্ধ হয় পর্যটক, আর এখন চলছে সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। গেল মৌসুমে পরিবেশ রক্ষায় সরকার দ্বীপে পর্যটক যেতে দিয়েছে 2 মাস, তাও সীমিত আকারে। এতে পর্যটন নির্ভর এই দ্বীপের মানুষ পড়েছে চরম অর্থ সংকটে। তার উপর বৈরী আবহাওয়ায় খাদ্যপণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে যেতে না পারায় বাসিন্দাদের কষ্ট বেড়েছে বহুগুণ। এদিকে উঁচু জোয়ারে সাগরের পানি ঢুকেছে দ্বীপের লোকালয়ে, এতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। এখন বন্ধই, চলারও অনেক কঠিন। আগে তো 3 বেলা করে ভাত কাটকা যখন 3 বেলা বাদে 1 বেলা, এখন 1 বেলা লত পাই। আমাদের দ্বীপটা কি বাংলাদেশের অংশ? আমরা স্বাধীনতা পাচ্ছি না কেন? প্রশাসন বলছে সাগর শান্ত হলে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য দেয়া বরাদ্দগুলো দ্রুত পৌঁছানো যাবে। আমরা গত 10 দিনে আমরা সেন্ট মার্টিনে 76,000 কেজি চাল আমরা আগে পাঠিয়েছি। পাশাপাশি 100টি পরিবারকে 5,000 টাকার যে ফুড প্যাকেজ, এটি আমরা এনজিওর মাধ্যমে সেখানে সরবরাহ করেছি। তারপরেও আমরা সেন্ট মার্টিনের কথাটি আলাদাভাবে বিবেচনা করে স্পেশাল বরাদ্দ দিয়েছি এবং সমুদ্র শান্ত হলেই আমরা সেই সরবরাহ সেখানে পৌঁছে দিতে পারব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার সংক্রমণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগই রোগীরা। গত কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার উপদ্রব বেড়েছে, যার কারণে হাসপাতালেতেও এর প্রভাব পড়েছে এবং চিকিৎসা কার্যক্রমের প্রভাব পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট যে জেলা হাসপাতাল এর ডায়রিয়া ওয়ার্ডের মাত্র বেডের সংখ্যা 12টি। সেক্ষেত্রে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে ডায়রিয়া ওয়ার্ডের রোগীর সংখ্যা 63 জন, যার মধ্যে শিশু রয়েছে 16 জন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 39 জন রোগী এবং 49 জন রোগী ছাড়পত্র নিয়ে বাসায় গেছেন। বিশেষ করে বিশেষ কিছু এলাকায় গত কয়েকদিন ধরেই ডায়রিয়া রোগীর আসলে উপদ্রব বেড়েছে, রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সদর উপজেলার পলসা গ্রামে, সেখানে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বেড়েছে। স্থানীয়রা বলছে যে আসলে সেখানে পানির যে কোনো সমস্যার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে, যেখানে প্রত্যেকটা বাড়িতেই রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একজন রোগী সুস্থ হলে আরেকজন ফিরে আসছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে কোনো ধরনের চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্রের কোনো ধরনের সংকট নেই, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঝেতেই অনেক কষ্টে বিশেষ করে বাইরেই চিকিৎসা নিচ্ছেন এই রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এটি আসলে পানির যে কোনো ধরনের সমস্যার কারণে এটি হয়ে থাকতে পারে এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যাতে বিশুদ্ধ পানি তারা ফুটিয়ে পান করে এবং সতর্ক অবস্থায় থাকে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে ডায়রিয়ার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। নদ নদীতে পানি বাড়ার সঙ্গে জামালপুরে বেড়েছে ভাঙন। গত এক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে 4 উপজেলার 5 শতাধিক বসতবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করছেন তারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বেড়েছে নদীর পানি, ভাঙছে তীর, বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। উজানের ঢলে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে জামালপুরের নদ নদীতে। একই সঙ্গে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক বাড়িঘর, হুমকিতে রয়েছে আরও বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। 4 বার ভাঙন হইল, একচুলুম পরিমাণ জায়গা নেই, মেয়ে সন্তান নিয়ে কই থাই কই না থাই, রাস্তার ধারে বাড়ি আছে, ছাপড়া তুলে আছে, যেখানে থাকবো এক চুল বড় জমিন নাই, আর কই যে ঘর তুলব সময় দেয় এই সম্ভব আমার নাই, টাকা পয়সা কিছুই নাই। জায়গা জমি কিনা যে একটা ছাই বাসাত বাড়ি করবো এরকম করার মতো সামর্থ্য নাই। সবাই দিন মজুর। শত বিঘা জমি নদীর গর্ভে চলে বিলীন হয়ে গেছে। মসজিদ নদীতে চলে গেল, গ্রামের মানুষ এখন নামাজও পড়তে পারতেছে না। মানুষ কই যায় থাকা। আরো দ্বিতীয় কথা, আপনার বৃষ্টি বাদলে মানুষ আন্দাবাড়ি করতে পারে না, চোবাফেরা করতে পারে না। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে কাজ। দেওয়ানগঞ্জে ইতিমধ্যে আমরা 4টি প্যাকেজের মাধ্যমে 127 মিটার জরুরি কাজ করেছি। মাদারগঞ্জেও আমাদের একটি চলমান প্রকল্প রয়েছে 6 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ। যে সকল ভাঙন কবলিত স্থান রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিপোর্ট করেছি। গত এক মাসে নদী গর্ভে বিলীন হয়েছে 4 উপজেলার 5 শতাধিক বসতবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর। খননের পর পানি প্রবাহ বেড়েছে ময়মনসিংহের মুক্তাগাছার আইনমান নদীতে। বৃষ্টিতে পানির চাপ আরও বাড়ায় ধসে গেছে পলসা গ্রামের বক্স কালভার্ট। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে 2 ইউনিয়নের বাসিন্দাদের। তবে শিগগিরই বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। হোসেন আলীর ছবিতে উবাদুল হকের রিপোর্ট। পানির চাপে ধসে পড়ে ময়মনসিংহের মুক্তাগাছায় আইমন নদীর বক্স কালভার্ট। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে 2 ইউনিয়নের বাসিন্দাদের। স্থানীয়রা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলায় আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড।
চলতি মাসের বৃষ্টিতে নদীতে পানি বাড়ায় ৩০ মে সকালে খেরুয়াজানি ইউনিয়নের পলসা গ্রামের বক্স কালভার্টের দুপাশ থেকে মাটি সরে ধসে যায়। পানি যে খাড়া হয়ে পড়ছে, পড়ার কারণে নিচের মাটি সরে যাওয়ার কারণে ব্রিজ উল্টে পড়ছে। পুল ভাঙার কারণে খুব সমস্যা আছে, গাড়ি গুড়ি নিতে পারি না, যাইতেও পারি না, কোনো ভ্যান যায় না, রিক্সা যায় না। ব্রিজ ভাঙা গরুলে যাওয়াই না, আমার খুব সমস্যা। কালভার্ট ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন দুপাড়ের বাসিন্দারা। উপজেলা সদরে যেতে বিকল্প সড়কে অনেক দূর ঘুরতে হচ্ছে তাদের। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। এই সাইডে স্কুল আছে, মাদ্রাসা আছে, কোচিং সেন্টার আছে, নদীর এই পারে সব, আর ছাত্র ওই সাইডে বেশি। গাড়ি চালাই, পুল ভাঙ্গা যাওয়ার কারণে গাড়ি ওই পাশে রাইখা তালা মেরে রাইখা বাড়িতে আসতেছি। মানুষের চলাচল স্বাভাবিক রাখতে শিগগিরই বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। যত দ্রুত পারি আমরা কানেক্টিভিটি করার জন্য আমরা অস্থায়ী ভিত্তিতে হলেও বাস বা কোনো কিছুতে আমরা দ্রুত একটা সংযোগ স্থাপন করে দেব। এলজিইডির তথ্য মতে 10 মিটার দীর্ঘ ও 3.5 মিটার প্রস্থের বক্স কালভার্টটি নির্মাণ করা হয় 2001 সালে। সামনে ঈদুল আজহা, এ সময়ে ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। দুর্ভোগ লাঘবে তাই ঈদের আগেই বিকল্প ব্যবস্থা আর দ্রুত সময়ে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ওবায়দুল হক, সময় সংবাদ। সকালের সময়। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের জবাবে এ দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের এই প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজা ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত শতের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভিক্ষের মাত্রা। এর মধ্যে চলছে উপত্যকাটিতে যুদ্ধবিরতি নিয়ে নানা জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কিছুদিন আগে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। সেই প্রস্তাবে 60 দিনের সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয় প্রধান ছিল। এবার মিশর ও কাতারের মাধ্যমে সেই প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির বদলে পূর্ণ যুদ্ধবিরতির দাবি করেছে। সেই সঙ্গে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা। সংগঠনটির পাল্টা এই যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। শনিবার এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনার গতিকে মন্থর করে দিচ্ছে। উইটকফের প্রতিক্রিয়ার সঙ্গে একমত পোষণ করে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা সম্মত হলেও হামাসের প্রতিক্রিয়া পরিস্থিতিকে পিছিয়ে দেবে। এই সময় তিনি আরও বলেন, হামাসকে পরাজিত করার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে মার্কিন প্রস্তাব গ্রহণযোগ্য না হলেও দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাবেই সাড়া দেওয়া হয়েছে বলে দাবি হামাসের শীর্ষ নেতা বাসেম নাইমের। আল জাজিরাকে তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তারা সমঝোতার পথ খুঁজতে চাইছে, কিন্তু নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আগের চুক্তির ধারে কাছেও নেই। তার দাবি, এই প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতির বা মানবিক সহায়তা প্রবাহের কোনো গ্যারান্টি নেই। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানায়, গেল 2 সপ্তাহে মাত্র 900 ট্রাক গাজায় ঢুকেছে, যা দৈনিক চাহিদার 10%ও না। এই সাহায্য একটি বিদ্রূপ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হচ্ছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতে পরিবারসহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা, কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, যারা 800 দিনার বেতনের শর্ত পূরণ করছেন না তাদের পরিবার কুয়েত থাকতে পারবে না। কুয়েত সরকার আরও জানিয়েছে, ভিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ থাকছে না। নতুন ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে এরই মধ্যে তলব করে ভিসার স্ট্যাটাস ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলেছে আবাসিক তদন্ত বিভাগ। যাদের বেতন 800 দিনার তারা এখানে ফ্যামিলি আনতে পারবে। বেতন দেখাইতেছে 200-300 দিনার। তাই এখন কুয়েত সরকার এ সমস্ত লোকদেরকে
আইনগতভাবে ধরা হইতেছে। ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের রায় আজ। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। এবং সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।